গল্পের বাক্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর। আজ আপনাদের পড়ে শোনাব ঔপন্যাসিক আবুল বাশারের লেখা একটি উপন্যাস ফুল বউ। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। জীবনের কতকগুলি অশ্লীল ঘটনার মোকাবেলা করছিল মিল্লাত। আপাতত যে ঘটনার সামনে তাকে দেখা যাচ্ছে তার পেছনের মূল ঘটনা তার সম্পূর্ণ চেনা ছিল না। মিল্লাত চিনতে যায়নি, মিল্লাত পালাতে চেয়েছিল। এই শহরে চলে এসে সীতাহাঁটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পেরেছে ভেবে সে ক্রমশ সুখী হয়ে উঠছিল। বাপ মা ছেড়ে ভাই বোনদের দূরে সরিয়ে সে চেয়েছিল নিজস্ব সভ্যতা, জীবনযাপনের জন্য আলাদা বাসভূমি। কিন্তু তার আয়োজনের মধ্যে মস্ত গলদ থেকে গিয়েছিল। এই বাড়ি ছিল পৈতৃক এবং সে শুনেছিল এ বাড়ি বাবা তাকেই দিয়ে যাবেন। বাপের মৃত্যুর আগে অবধি এই প্রতিশ্রুতি কখনো চিঁড় খেতে পারে বা সেই অঙ্গীকার মিথ্যা স্তোক মাত্র ভাবতে পারেনি। এটা কেন সে ভাবতে পারেনি, কেন যে বাপের সদিচ্ছের ওপর সংশয় জাগেনি ভেবে আকুল হয়ে যাচ্ছে। বৃদ্ধ পিতা আপন জীবনকে যত প্রকার লাঞ্ছিত এবং বিড়ম্বিত করেছেন তার অনুপুঙ্খ খবর মিল্লাত সহ্য করতে পারেনি বলেই তার এক ধারা নিস্পৃহতা ছিল। ফলে আজ তাকে শুনতে হলো এ বাড়ি তার নয়, ভাই বোনদের অন্য কারো নয়। এ বাড়ির দলিল হয়েছে এমন একজনের নামে যাকে সে চোখেও দেখেনি। চোখে দেখার কোনো সহিষ্ণুতা তার ছিল না। বাপের 4 বিয়ে। যখন বাপ 4 বারের বেলা সুন্নত পুরা করবার জন্য পাগলামি শুরু করলেন, বৈদ্যপাটির এক শিক্ষিতা মেয়েকে টোপে গাঁথতে চেয়েছেন বলে খবর রাষ্ট্র হল। মাবুদের ঘরে আগুন ধরিয়ে দেবার ব্যবস্থা করেছেন পিতা। তখনই চিরকালের মতন সীতাহাঁটি ছেড়ে এলো মিল্লাত। বাপ সকলের সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছিলেন। মিল্লাত নিঃশব্দ প্রতিবাদ করে চলে এসেছে এমন নয়, নিজেকে সব অশ্লীল ঘটনা থেকে সম্পূর্ণ লুকিয়ে ফেলতে চেয়েছিল। অতীতের অসহ্য বিবাহের ঘটনা আজ মিল্লাতকে খুঁজে বার করে ছো মারল, ছুঁয়ে দিয়ে বলল, দেখ কেমন ছুঁয়ে দিলাম। মিল্লাতের গা ঘৃণায় শিরশির করে উঠল। ছো মারল বা ছুঁয়ে দিল, এটুকু বললে ঘটনা ফুরায় না। বলা ভালো গলা ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে দিতে চাইল। মাঠান সম্পত্তির ভাগ সে চায়নি ভাইদের কাছে। নিজের ভাই বোন বা সৎ ভাই বোন সকলেই আকারে প্রকারে বুঝে গিয়েছিল তাদের সংসারের একমাত্র লেখাপড়া জানা সত্যিকার সজ্জন মিল্লাত অন্যরকম জীবনের স্বপ্ন দেখেছে গোড়া অবধি, বরাবর। মাঠের সম্পত্তির উপর লোভ নেই। মুখ ফুটে না চাইলেও শহরের বাড়িখানায় তার নামে দলিল হোক, এরকম নিঃশব্দ ইঙ্গিত কোথায় যেন আচরণের মধ্যে ফুটে ওঠে। বাপও সে কথা অনুধাবন করে তাকেই শহরের বাড়িখানা লিখে দেবার কথা সকণ্ঠে গোড়া থেকেই ঘোষণা করে যাচ্ছিলেন। কিন্তু 4 বারের বার নিকাহের স্বেচ্ছাযাপিত ঘোরের মধ্যে পড়ে নিশ্চয়ই বৃদ্ধের মুন্ডু ঘুরে গেছে। চতুর্থ বউয়ের দেনমোহর স্বরূপ এ বাড়ি রাজিয়া নাম্নী এক ষোড়শীর দলিলে গোপনে যে রেজিস্ট্রারি হয়ে চলে গেছে সীতাহাটির কাকপক্ষীও জানতে পারেনি। এই ঘটনা কি অশ্লীল নয়? যদি তা নাই হয় তবে সেই বউকে সে যে কখনো চোখের সামনে দেখতে চায়নি, সহ্য করতে চায়নি, গত পরশু থেকে সকাল বিকাল 24 ঘন্টা চোখের উপরে নড়ে চড়ে বেড়াতে দেখছে এবং দেখবে 19, 20 কি 21 বছরের এক বিধবা এই বাড়ির মালকিন। এবং সেই কচি তরুণীর দয়ায় এই বাড়িরই পশ্চিম কোণের ছোট্ট ঘরখানিতে কোণ ঠাসা হয়ে থেকে আশ্রিতের মতন জীবনকে প্রতি মুহূর্তে অপমান করে যেতে হবে যতদিন না একটা চাকুরি জোটে কিংবা শহরের অন্যত্র ঘর ভাড়া পাওয়া যায়। তবে সত্যিই এই ঘটনা অশ্লীল হয়ে উঠবে নিতান্তই, নির্ঘাত। মিল্লাত অত্যন্ত বিচলিত হয়ে বারবার এই নিশ্ছিদ্র অশ্লীল ঘটনার চৌবাচ্চা থেকে নিষ্ক্রমণের পথ খুঁজছিল। কিন্তু সদ্য সেই পথ নিরেট পাষাণে বন্দী।
কোথাও সামান্য ছিদ্রও চোখে পড়ে না। চাকুরি কোনো বাচ্চার হাতের মোয়া নয়, বাড়ি ভাড়া পাওয়া লাখ ট্রাই করার চোরকি কম্পাসের খেলা মাত্র। কাঁটা যখন ছুঁয়ে দাঁড়াবে তারই প্রতীক্ষা। মিল্লাত রাত্রি 9টার দিকে ঘরে ফিরল। তাবৎ দিন একটানা বাড়ির ছোট এক কোণা ঘরের তল্লাশ করে ফিরেছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে শরীর মন সবই। কোথাও আশার আলো দেখতে পাচ্ছে না। তার খানিকটা ভদ্রস্থ ঘর চাই, না হলে শহরের ভদ্র পরিবারগুলোর ছেলেমেয়েরা নাক কুচকে অন্য টিউটরে দরজায় হানা দেবে। টিউশনি করে সম্পূর্ণ পেটের ভাত, পরনের পোশাক পরিচ্ছদ জোগাড় করার হাঙ্গামা বিস্তর। এই ভোগান্তির কথা স্বপ্নেও কল্পনা করা যায়নি। এই বাড়ির নিচের তলা পুরোটা ভাড়া দেওয়া হয়েছে বিভিন্ন অফিসের বাবুদের। বেছে বেছে ব্যাচেলর ছেলেগুলোকে সংগ্রহ করেছে এবং কথা আছে কেউ বিয়ে করলে অন্যত্র ঘর দেখে নেবে। বিবাহিতকে ভাড়াটে করা বুদ্ধিমানের কাজ নয় এবং বারবার ভাড়াটে বদল হলে ভাড়া বাড়ানোরও সুবিধা। অবশ্য ব্যতিক্রম নন্দকিশোর। তিনি বিবাহিত, বউ থাকে দেশের বাড়িতে, তিনি থাকেন এখানে। ভাড়াটেরা সবাই হিন্দু, জায়গাটা হিন্দু অধ্যুষিত। মিল্লাতটা বলা যায় এখানে অর্থাৎ শহরের এই পাড়ায় একলা মুসলমান। ভাড়াটের প্রশ্নে হাজির মানে মিল্লাতের বাবার হিন্দু বিদ্বেষ ছিল কি না বোঝা যায়নি, কারণ মুসলমান ভাড়াটেরা সহজে এখানে আসতে চায় না। তা প্রায় 600 টাকার মতন ভাড়া ওঠে নিচের 4খানা ঘর থেকে। সবই ওই রাজিয়ার রোজগারের হিসেবে গত পরশু থেকে জমা হচ্ছে। মিল্লাত রাতারাতি দরিদ্র এবং এক প্রকার পথের ভিখিরি হয়ে গেল। বাপ কবরে শুয়ে কথা টেরও পেলেন না। এমনকি দোতলার ঘরখানিতে থাকবার সুবাদে বউটি নয়, বিধবা মহিলাটি ভাড়া নিশ্চয় দাবি করবে এবং সে ভাড়ার টাকা টানতে মিল্লাতের জিভ ঝুলে পড়বে। এই ঘটনাও কি অশ্লীল নয়? আপন বাপের বাড়িতে আজ তাকে ভাড়াটে হতে হলো। সারাটা দিন রাত্রি 8টা পর্যন্ত টোটো করে ঘুরেছে, টিউশনি করেছে, আরও টিউশনি কি করে জোগাড় হয় তার চেষ্টা করেছে। ঘর খুঁজেছে, চা মুড়ি স্বল্প নাস্তা ইত্যাদি খেতে পেয়েছে ছাত্রছাত্রীদের বাপ মায়ের বদান্যতায়। ভাত তরকারি কোথাও চেয়ে খাওয়া যায় না, খেতে হলে হোটেল খোলা ছিল চোখের সামনেই, ওঠেনি। সীতাহাটি থেকে চলে এসে যখন থেকে এই বাড়ি তার একমাত্র ঠিকানা হয়ে দাঁড়ালো তখন থেকে হোটেলেই খাচ্ছে। আগে বুড়ি দাদিমা হাত পুড়িয়ে রেঁধে দিতেন, বাঁধা একটা হোটেলও ঠিক করে নিয়েছে। সেই সুলেমান মুফতির হোটেলে উঠে দুপুরে খেয়ে নেবার লোভও হয়েছিল। সংবরণ করেছে, ভেবেছে রাত্রে একবারই খাবে। এখন ফেরার পথে সেই হোটেলে উঠতেও মন সায় দিল না। সারাদিন না খেয়ে খিদের অনুভূতি নষ্ট করে ফেলে অবাক হয়ে ভাবল, বেশ তো কাটিয়ে দেওয়া যায়, ভয় কি। এক ঠোঙা মুড়ি চানা হাতে দোতলার পশ্চিম কোণের ঘরে এসে যখন পকেটে চাবি হাতড়াচ্ছে তখন পূব কোণের বারান্দায় রাজিয়া দাঁড়িয়েছিল। এক পা করে এদিকে এগিয়ে এসে মাঝ ঘরের বাইরে দেয়ালে দরজার কাছে সুইচ বোর্ড হাতটে মিল্লাতের মাথার পেছনের বারান্দার বাল্বটা জ্বেলে দিল। সে আলোর স্পর্শে মিল্লাত মৃদু চমকে উঠল। পরশু যখন রাজিয়া বাড়ির দখল চাইল ওর সঙ্গে ছিল ওরই ফুপাতো ভাই আনোয়ার। মিল্লাত যা কথা বলার তখনই বলেছে এবং প্রায় সব কথাই হয়েছে আনোয়ারের সঙ্গে। রাজিয়ার সঙ্গে কি কথা বলেছে এখন মনে করতেই পারছে না, তবে এরকম নিঃশব্দ উপকার করার ভদ্রতা দেখে মিল্লাতের ভালোই লাগলো। সুইচ অন করে দিয়ে আবছা আলোর মধ্যে রাজিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল। মিল্লাত তালা খুলে ঘরে ঢুকে টেবিলে মুড়ির ঠোঙা রেখে জামা খুলল, গেঞ্জি খুলল, লুঙ্গি পরল। বাথরুমটা ফের ওইদিকে, রাজিয়া যে ঘরটায় রয়েছে ওই পূব দিকে এগিয়ে চলল। বাথরুমে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আগের মধ্যে আলো জ্বলে গেল। এবারে সুইচটা অন হয়েছে পূবের বড় ঘরের দেওয়াল থেকে। রাজিয়া এখন সেখানেই। তবে তো মেয়েটি বাইরের আলোগুলো জ্বালবার হদিশ চিনে গেছে। বাথরুমে ঢুকে মিল্লাত দেখল সব কিছু ছিমছাম করে সাজানো। মার্গো সাবানটা নতুন প্যাকেট খুলে রাখা, তোয়ালেটাও কোড়া।
তাড়াহুড়োয় মুখে ঘাড়ে সাবান ঘষে ফেলার পর খেয়াল হলো এগুলো যেন তারই জন্য যত্ন করে রেখে দিয়েছে। এমন ব্যবহার প্রত্যাশাই করেনি সে, বা আশা করেনি। মুখ মুছে বাইরে বেরিয়ে দেখল গোটা বাড়ি অন্ধকারে ডুবে গেছে। এমন ব্যবহার প্রত্যাশাই করেনি সে, বা আশা করেনি। মুখ মুছে বাইরে বেরিয়ে দেখল গোটা বাড়ি অন্ধকারে ডুবে গেছে। এ কী অবস্থা? লোডশেডিং হয়ে গেল? কিন্তু বাথরুমে তো 2 সেকেন্ড আগেও আলো ছিল। অন্ধকারেই অতএব ঘরে পৌঁছতে হবে। পা বাড়িয়েছিল, সহসা রান্নাঘরের কপালে বাল্ব জ্বলে উঠল। তবে লোডশেডিং নয়। থমকে দাঁড়াল, খুব দ্বিধায় পড়ে গেল। রান্নাঘরে কেন? কৌতূহলবশত রান্নাঘরের শেকল খুলে অবাক হয়ে গেল। আসন পেতে যত্ন করে খাবার ঢাকা দিয়ে রাখা। সবই ইঙ্গিতে বোঝানো হয়েছে। তবে কি খেয়ে নেবে? কেনই বা নেবে না? নেবেই বা কেন? চুপচাপ দাঁড়িয়ে থেকে বাইরে বেরিয়ে শেকল তুলে দিল। এমন সময় অন্ধকার থেকে কণ্ঠস্বর ভেসে উঠল, খেয়ে নাও। ভাতের উপর রাগ করছো কেন? ভাত কারো সৎমা না, কারো খালাস না দেয়া বিধবাও না। যাও, খেয়ে নিলে আমি আলো দেখাবো। পরশু দুপুরবেলায় ওরা যখন চৈত্রে দাবদাহের ওড়ানো পোড়ানো রোদ মাথায় করে হাওয়ার দোজখি ঝাপটা সহে সহে অত্যন্ত কাহিল অবস্থায় ধুলো বালিতে ঝাপসা দুটি মানুষ এসে পৌঁছালো, তখন রাজিয়ার নাকের গোড়া রোদের ঝাঁঝে লাল হয়ে উঠেছিল। ফর্সা গালে কালো জরুলের ছায়ার মতন কালচে ছোপ লেগে ঝলসে উঠেছিল। এখন সে অসহায় বিষণ্ণ চোখ দুটি মনে পড়ল মিল্লাদের। সে মেয়েটি তাকে আপন হাতে রান্না করা ভাত তরকারি খেয়ে নেবার জন্য নির্দেশ করছে। কথার সুরে কেমন একটা অধিকারের গন্ধ। খেতে বসে সুস্বাদু রান্না, মাছের ঝোল মাখা ভাতের গ্রাস মুখে তোলার সঙ্গে সঙ্গে খিদের অনুভূতি চাগার দিয়ে উঠল। গ্রাসে খেতে শুরু করল। আনোয়ার চলে যাওয়ার পর থেকে রাজিয়ার সঙ্গে একটিও কথা হয়নি। রাজিয়াকে চোখ তুলে চেয়েও দেখেনি। প্রচণ্ড দ্বিধা থাকা সত্ত্বেও ভাত খেয়ে যাওয়ার ফাঁকে ফাঁকে কেবলই মনে হচ্ছিল মিল্লাত কোথায় যেন হেরে গেল। মেয়েটির অনুরোধ ফের ঠেলে ফেলে দিতেও পারল না। বাপ যে 4 বারের বার শাদি করলেন, সেই লুকোনো চোরানো বিয়ের বৃত্তান্ত পরে বিভিন্ন মুখে রটনা হয়ে ছড়িয়ে পড়েছিল। বোন নবীনা চিঠিতে মিল্লাতকে কিছু কিছু লিখে জানিয়েছিল। বাড়ির চাকর মাবুদ এসে শুনিয়ে গেছে বাপের কীর্তিকলাপের রীতিকথা। সব মনে পড়ে গিয়েছিল পরশুর দুপুরে তৎক্ষণাৎ। তখন এই মেয়েটির উপরও কম রাগ হয়নি। লেখাপড়া জানা এই মেয়েটি বাপের যৌন সংস্কারের শিকার হয় কি করে? কচি মেয়েটি কেন বিষ খেয়ে প্রাণত্যাগ করেনি, সেটা এক রহস্য। আনোয়ার তার বোনের নামে রেজিস্ট্রারি করা এ বাড়ির দলিল দেখাতে চাইলে মিল্লাত ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিল। বলেছিল, ওই দলিল আপনারাই বুকে করে রাখুন, আমার দেখার দরকার নেই। বাড়ির দখল চাইছেন, আমি বাড়ি ছেড়ে দেব। উকিল, মোক্তার, নোটিশ কোনো কিছুরই প্রয়োজন দেখি না। এই সম্পত্তির লোভে তো আপনারা আপনাদের বোনকে আমার বাপের বিবি বানিয়েছেন। সে কথা নিশ্চয়ই ওই দলিলে লেখা নেই। আমি কিন্তু সবই বুঝে ফেলেছি। সুতরাং যা চাইছেন বাড়ির দখল, আমি তা বিনে কথায় ছেড়ে দিচ্ছি। আপনি আপনার বোনকে এখানে রেখে যাবেন বলছেন, তাই করুন, আমার আপত্তি হবে কেন? আমি ছিলাম এ বাড়ির আগলদার, মালিক তো আপনারাই। ভাত খেতে খেতে কথাগুলি মনে পড়ছিল। মিল্লাত ওদের ঘৃণাই করেছে। মাবুদ যেদিন বাপের বিয়ের কেচ্ছা শোনাতে চেয়েছে, মিল্লাত ধৈর্য ধরে সে কথা শোনার বিন্দুমাত্র আগ্রহ বোধ করেনি। নবীনার চিঠি পড়তে পড়তে হাতের মুঠোর মধ্যে তালগোল পাকিয়ে মেঝে ছুঁড়ে ফেলে দিয়েছে। মাবুদের অনেক কথাই মাঝপথে থেমে গেছে। নবীনার কত চিঠি আগা গোড়া পড়া হয়ে ওঠেনি। এখন মনে হচ্ছে সেসব কথা জেনে রাখলে ক্ষতিই বা কী ছিল। খাওয়া দাওয়া শেষ করার পর মুখে কুলকুচি করতে করতে ঢেকুর তুলতে তুলতে শরীর যখন পেট ভর্তি রসে আপ্লুত হয়েছে, তখন সেই পরিপূর্ণ তৃপ্তির আয়েশ থেকে এক ধরনের গ্লানিও হচ্ছিল।
এইভাবে খেয়ে নেওয়া কি ঠিক হলো? মনে হচ্ছিল সে যেন ওই ধারা গ্রাস তুলে নিজেকে অপমান করেছে। সকালবেলা বাড়ির সবার বড় বড় ভাই আদিল বিশ্বাসকে একখানা চিঠি লেখার চেষ্টা করেছিল। বড় ভাই অত্যন্ত দয়ালু। সব ঘটনা বিস্তারিত লিখে প্রতি মাসে অন্তত হাত খরচের কিছু টাকা দাবি করবে ভেবেছিল। আজ এই বাড়ি হাতছাড়া হয়ে গেছে। ভাড়ার টাকার 1 পয়সাও সে গ্রহণ করতে পারবে না, বরং তাকে প্রতি মাসে ভাড়া গুনতে হবে। কোথায় পাবে সেই টাকা? তার দিন চলবে কি করে? এই অবস্থায় বড় ভাই যদি মুখ তুলে চায়, তবে এই শহরে মিল্লাত টিকে থাকতে পারে। কথাগুলি চিঠিতে লিখে ফেলেছিল ঝোঁকের মাথায়। তারপর সেই চিঠি ছিঁড়ে ফেলে জানলা গলিয়ে বারান্দায় তাল পাকিয়ে ছুঁড়ে দিয়েছিল। তারপর গতকালকার মতনই বন্ধু মবিনের ওষুধের দোকানে গিয়ে বসে থাকবে ভেবেছিল। মবিনের বাড়ি আর দোকান একই প্লটের মধ্যে। দোকানের পেছনে মস্ত একতলা বাড়ি। জৈগন খালার হাতের রান্নাও মিষ্টি। দিনটা ওখানেই কাবার করা যায়, কিন্তু রোজ রোজ একই বাড়িতে গল্প মেরে ভাত খেয়ে অভাব মোচন হবে না। সমস্যা রোজকার। তাছাড়া ওরা বাড়ি দখল হয়ে যাওয়ার ঘটনাও জানে না। গতকাল মবিনকে কথাটা বলবে ভেবেও বলতে পারেনি, কারণ তাহলে ঢের ঢের বিশ্রী কথা মবিন তাকে শুনিয়ে দিত। জৈগুন খালা মুখ নেড়ে চেড়ে বলার মতন কেচ্ছা পেয়ে মেতে উঠতেন। বৈদ্য বাটি ফের জৈগুন খালার শ্বশুর ঘর। গায়ের বাড়ি সেখানে। সে বাড়ি বিক্রি হয়ে গিয়েছে ঢের কাল। তথাপি তার সবই নখদর্পণে। মিল্লাত অনুমান করেই কথা তোলেনি। বাপের কোনো কথা কখনো সে সহ্য করতে পারেনি। তাই আজ সারাটা দিন তাকে অন্য মুখ চলে যেতে হয়েছিল। হিন্দু বন্ধুগুলোর ঠেকে গিয়ে আড্ডা মেরেছে। টিউশনি করেছে 2 দুগুণে 4টি, 2 বাড়িতে। এত কম টিউশনিতে চলবে না। এতদিন বাড়ি ভাড়ার টাকায় দিব্যি বাবুগিরি করে অনিয়মিত টিউশনি করা যেন ঠিক শখের কাজ ছিল। এখন থেকে সেই শখ আর শখ রইল না। যাই হোক, জৈগুন খালার ওখানে আজ সে যেতে চায়নি। মবিন বারবার করে যেতে বলেছিল। সে কথা মনে থাকা সত্ত্বেও মবিনকে এড়িয়ে অন্য পথে চলে গিয়েছিল। সেই ছেঁড়া চিঠির গোল পাকানো কাগজ রাজিয়া ঝাড় দিতে দিতে হাতে তুলে নিয়েছিল। জোড়া দিয়ে দিয়ে টুকরো ছেঁড়া লেখাগুলিকে বহু ধৈর্য ধরে মেলাবার চেষ্টা করেছে সারাটা সকাল। তারপর খাটের তোষকের তলায় রেখে দিয়েছে যত্ন করে গুছিয়ে। খাওয়া শেষ করে রান্নাঘরে শেকল তুলে দিল মিল্লাত সশব্দে। সেই শব্দ শুনে রাজিয়া ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বারান্দায় আলো জ্বালল পরপর। পথ দেখিয়ে দিয়ে বলল, তোমার ফিকে হলুদ তোয়ালেটা বড্ড পুরনো হয়ে গিয়েছিল। হেঁটে যেতে যেতে কথা শুনে থমকে দাঁড়ালো মিল্লাত। রাজিয়া তখন বাকি কথা শেষ করল। আমি ওই তোয়ালেটা নেতা বানিয়েছি, বদলে একখানা নতুন কিনে আনিয়েছি শফিকে দিয়ে, ওটাই তুমি নিও। কথা শেষ হতেই রাজিয়া ঘরে ঢুকে গেল। মিল্লাত হাঁটতে হাঁটতে পশ্চিমের ঘরে এসে পৌঁছাল। রাজিয়ার রং সম্পর্কে সচেতনতা এবং বিশেষণ ব্যবহার লক্ষ্য করে বেশ অবাকই হয়েছিল। সচরাচর গ্রাম্য একটি মেয়ের মুখে বাংলা ভাষা এতখানি আদর পায় না। বিছানায় শুয়ে এই কথা ভাবতে ভাবতে মিল্লাত দীর্ঘক্ষণ ঘুমাতেই পারল না। রাজিয়া শুয়ে পড়ার আগে কি একখানি বই মন দিয়ে পড়ে যাচ্ছিল। একসময় বই বন্ধ করে বারান্দার 2টি আলো নিভিয়ে একটি মাত্র মাঝের বাল্ব জ্বেলে রাখল। ঘরে এসে আলো নিভিয়ে দিয়ে ফ্যানের সাই সাই শব্দ শুনতে থাকল। জানালা দিয়ে আকাশে চাইল। চাঁদটা অত্যন্ত ধূসর হয়ে ধুলোয় আচ্ছন্ন। রাজিয়ার ঘুম এলো না। রাত্রে শুয়ে পড়ার সময় মিল্লাত দরজাটা ভেজে রেখেছিল শুধু, ভেতরে শেকল তুলে বন্ধ করেনি। এ ঘরে ফ্যান নেই। সারা রাত গুমোট গরমে ছটফট করেছে। রাত্রি শেষে শেষই গাঢ় হয়ে ঘুম এসেছে বলে সকাল 7:30 অবধি ঘুমিয়ে রয়েছে। রাজিয়া বারান্দা ঝাড় দিয়ে শেষ করে মিল্লাতের ঘরে ঢুকে বহু দিনকার ধুলো সাফ করছে। এত নিঃশব্দে কাজ করে যাচ্ছে যে
মিল্লাতের ঘুম ভাঙার কথা নয়, তবু মানুষের ছায়ারও স্পর্শ থাকে বলে মিল্লাতের ঘুম ভাঙল। ততক্ষণে রাজিয়া চৌকাঠ পার করে ধুলো, কুটো, ছেঁড়া কাগজ, আলপিন ইত্যাদি গোছ করে তুলে ফেলেছে। ঝাড়ুনি থামিয়ে বিছানায় ঘুম জড়ানো অবস্থায় জেগে উঠে বসে থাকা মিল্লাতকে চোখের কোণে দেখে নিয়ে ঝাড়ুনি নেড়ে চৌকাঠ পেরিয়ে বারান্দায় চলে এলো। মুখে কোনো কথা বলল না। মিল্লাত বিছানা ছেড়ে এসে বাথরুমে ঢুকে দেখল তাকের উপর ব্রাশ এবং পেস্ট যথারীতি মজুদ। ব্রাশে পেস্ট লাগিয়ে একটু জল ছুঁয়ে পূব দিককার খোলা ছাদে চলে এলো। বাড়ির নির্মাণের কাজ এদিকটায় অসম্পূর্ণ রয়ে গেছে, আর দুখানা ঘর এই ছাদের উপর তোলা যায়। হাজিশাহী ঘর তোলার সিমেন্ট, শিক ইত্যাদি মাছের ঘরে জমিয়ে রেখে দিয়েছে, তালা বন্ধ। শিকে মরচে ধরছে, সিমেন্ট জমে পাথর হয়ে গেছে। সে কাজ আর শুরু হয়নি, থেমে গেছে এবং তা সম্পূর্ণ হওয়ারও কোনো তাগিদ নেই। সে ছাদে এসে ব্রাশ ঘষতে ঘষতে বাবু বাগানের দিকে চেয়ে রইল মিল্লাত। একটা পাখিও চোখে পড়ছে না। অনেকক্ষণ চেয়ে থাকার পর দু একটি পাখি দৃষ্টিগোচর হচ্ছিল, কিচমিচ শব্দও শোনা যাচ্ছিল। চোখ ফিরিয়ে নিয়ে মুখ ধোয়ার জন্য পা বাড়াল। প্রায় 25 মিনিট এইভাবে সময় কেটে গেছে। ঘরে এসে দেখল ঘড়িতে 8টা বাজতে দেরি নেই। টেবিলের উপর চায়ের ট্রেতে চিনি, চা, দুধ আলাদা করে রাখা, একটা পাত্রে সুজির হালুয়া, খান চার স্লাইস রুটি, ভাজা তরকারি, সঙ্গে সাদা কাগজে লেখা ছোট্ট চিরকুট। ওগুলো খেয়ে নিও, ঘৃণা করো না। দুপুরে বন্ধুর বাড়ি গিয়ে খেয়ে আসার দরকার নেই, দুপুরে বাড়ি ফিরে আসবে। নিজের থেকে শফিকে একটু ডেকে দিও, গতকাল ওকে আমি 1 টাকা বকশিশ দিয়েছি। খুব পরিচ্ছন্ন হাতের লেখা। চিরকুট পরে সুজি আর রুটি খেয়ে চা তৈরি করে নিল মিল্লাত। রাজিয়ার চা, চিনি, দুধ আলাদা করে চা পরিবেশনের বুদ্ধি দেখে চমৎকৃত হল। চিরকুট লেখার বুদ্ধি আরও বিস্ময়কর। শফিকে বকশিশ দিয়ে কাজ করে নিচ্ছে। কখনো মিল্লাত শফিকে বকশিশ দিয়ে কাজ করানো যায় ভেবেও দেখেনি। এমনকি এই ট্রেখানা কখনো ব্যবহৃত হয় না। রাজিয়া যা কখনো হয় না তাই করছে। কেন করছে? ঘৃণার বদলে শ্রদ্ধা বা সমীহ বা ওই জাতীয় একটা ভাব সৃষ্টি করছে কেন? তার সঙ্গে এসব মিষ্টি সম্বন্ধ রচনার চেষ্টারই বা মানে কি? বড়জোর তার সঙ্গে ভাড়াটে সম্পর্ক হলেই তো স্বস্তি, গৃহমালিক আর ভাড়াটে, ব্যাস। কিন্তু এসব আদিক্ষেতা কেন? কিছু কিছু মানুষ থাকে শত্রুর সঙ্গে ভালো ব্যবহার করে। এই মেয়েটি কি সেই রকম? ভাবতে ভাবতে প্যান্ট শার্ট গলিয়ে নিল ধীরে সুস্থে। মাথায় চিরুনি চালিয়ে হাতের কবজিতে ঘড়িটা বাঁধল। নিচে নেমে এলো। শফি চায়ের দোকানে কাজ করে, চা ফুটাচ্ছিল। মিল্লাত কাছে এগিয়ে গিয়ে বলল, ওপরে গিয়ে এক ফাঁকে কথা বলে আসবি। শফি মাথা নেড়ে সায় দিল। মিল্লাত শুধালো, গতকাল বাজার করে দিয়েছিলি? শফি বলল, হ্যাঁ, কেন? মিল্লাত বলল, দুপুরে আমি ফিরতে পারবো না, বলে দিস। শফি ফের মাথা নেড়ে কাজে মন দিল। মিল্লাত ভেবে পেল না শফিকে আর কি বলা যায়। আরও একদণ্ড নির্বাক দাঁড়িয়ে থেকে হাঁটতে শুরু করল। দুপুরে কোথাও সে কিছুই খেল না, মবিনের কাছেও গেল না। কেবল চা আর খাস্তা বিস্কুট খেয়ে কাটিয়ে দিল। 1 প্যাকেট প্লেন চারমিনার খরচ করল পথে পথে। মন বড্ড খারাপ হয়ে গিয়েছিল। ভাবছিল ভদ্রমহিলার সঙ্গে পশ্চিমের ঘরখানার ভাড়া নিয়ে কথা বলা উচিত। ঘরে ফ্যান নেই, গুমোট ঘর, হাওয়া বাতাসও খেলে না তেমন, অতএব ভাড়া কম হওয়া দরকার। খবরের কাগজে চাকুরির বিজ্ঞাপন দেখতে দেখতে একটা ঠিকানা টুকে নিল। মনে মনে বলল, আপন পায়ে দাঁড়াতে হবে, চাকুরি করতে হবে, বাড়ি ছেড়ে চলে আসতে হবে। ম্যাগাজিন স্টল ছেড়ে পথে পা বাড়াতে গিয়েই সাইকেল চালক মবিনের চোখে চোখ পড়ে গেল। মবিন সাইকেল থেকে নেমে সাইকেল গড়িয়ে নিয়ে মিল্লাতের চোখের সামনে দাঁড়ালো। চোখে কৌতুক, ফাঁকিবাজ, মিথ্যুক, কথা দিয়ে কথা রাখো না ইত্যাদি।
মবিনের চোখে কৌতুক সরে গিয়ে মুহূর্তে অভিযোগ ফুটে উঠল। খপ করে মিল্লাতের একখানা হাতের কবজি চেপে ধরে বলল, তুমি মিথ্যা কথা বলতে শিখেছ। কাল গেলে না কেন? যেতাম যেতাম তো যাওয়া হলো না কেন? সব বলছি তোমাকে। আমি বড় সমস্যায় পড়েছি। চলো কোথাও গিয়ে বসি। তোমার কোনো তাড়া নেই তো? মিল্লাত মনে মনে স্থির করল, মবিনকে কিছু কথা অন্তত শুনিয়ে রাখা ভালো। হাজার হোক অত্যন্ত কাছের বন্ধু। বন্ধু বন্ধুকে বলবে না তো কাকে বলবে? মুশকিল আসান কিছু না হোক, মন খানিকটা হালকা হবে। বড্ড টেনশন হচ্ছে। মবিন বলল, ভাকরির ওদিকে একটা রোগী দেখতে গিয়েছিলাম। পেট ফেলানি কেস। মুসলমানের জারজ বাচ্চা। খুব কুখ্যাতির কাজ ভাই। তবু এই না করলে পপুলার হওয়া যায় না। শুধু এই কেস। টাকাও ভালো। মেয়েদের শরীর ঘেটে ঘেটে সব ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। এসব কেস করার পর নামাজ না পড়লে শান্তি পাই না। তা আমি তো ডাক্তারি পড়িনি, ডাক্তারি কিছু বুঝিও না। তবু লোকে ছাড়ে না। মুখে দাড়ি রাখলেই যেমন মোল্লা হওয়া যায় না, ওষুধের দোকান থাকলেই কেউ ডাক্তার হয় না। কিন্তু লোকে সে কথা বুঝবে না। তুমি তো ডাক্তার মুন্সির কাছে কিছুদিন কম্পাউন্ডারি শিখেছিলে। সেটা ওই ওষুধের দোকান করব বলে। ড্রাগ লাইসেন্স পেতে গেলেও ওইটুকু বিদ্যের দরকার। যাই হোক, কোন দিকে যাবে? আমার কোনো তাড়া নেই। আজ হাফ ডে, বিকেলে দোকান বন্ধ। ওরা কাছে একটা চায়ের দোকান দেখে ঢুকে পড়ল। এদিকে রাস্তায় ভিড় কম। রিকশার 2-4টে জিপ বা ট্যাক্সি, 2-1খানা লরি। দুপুরে পথচারীর সংখ্যা আরও কমে যায়। চায়ের দোকানে ঢুকে এসে টেবিলের উপর ডাক্তারি ব্যাগটা রাখল মবিন। মুখোমুখি বসল। শুধালো, কিছু খাবে? মিল্লাতে প্রচণ্ড খিদে পেয়েছিল, তবু সে না বা হ্যাঁ কিছুই বলল না। মবিন খুশি মতন অর্ডার করল। মবিনের চোখে মিল্লাতের চোখ মুখ অত্যন্ত শুকনো দেখাচ্ছিল। এই দোকানে মাংসের কুচি দিয়ে ভালো রোল তৈরি হয়। মবিন প্লেটে করে রোল আর লবঙ্গ লতিকা দিতে বলল দুজনের জন্য। চা তৈরির জন্য বলল। বাচ্চা ছেলেটি প্লেট দিয়ে চলে গিয়ে চায়ের ফুটন্ত হাঁড়ির ঢাকনা ফাঁক করে খানিক কাঁচা জল ঢেলে দিল। মবিন একখানা লতিকা তুলে মুখের কাছে এনে কামড় দিতে গিয়ে থেমে গেল। প্রশ্ন করল, তোমার সমস্যার কথা শোনাও তাহলে। হ্যাঁ। মিল্লাত খেতে শুরু করেছিল, কিন্তু ভেবে পাচ্ছিল না রাজিয়ার কথা মবিনকে সত্যিই কি বলা যায়। বলা কি যায় সে কেন গৃহচ্যুত হয়েছে, তার এখন কি করা উচিত? অথবা অন্য কোনো প্রশ্ন, বাপ কেন তাকে পথে বসিয়ে গেল, এই ধরনের জিজ্ঞাসা। মিল্লাতের মধ্যে কিসের একটা অবরোধ এসে সব প্রশ্নকে বারবার স্তব্ধ করে দিচ্ছিল। মবিন আবার তাড়া লাগিয়ে মিল্লাতের এই মৌনতার কথা শুধালো। মিল্লাত হঠাৎই মবিনকে অবাক করে দিয়ে জিজ্ঞাসা করল, তুমি এখনও সীতাহাটি যাও? মবিন বলল, ওখানকার ডিসপেন্সারি কবে আমি তুলে দিয়েছি, তোমায় বলিনি? তা সেখানে যাওয়ার কথা শুধুচ্ছ কেন হঠাৎ? মিল্লাত নিজেরই কাছে নিজেকে আড়াল করে উত্তর করল, নবীনা কেমন আছে গতকাল চিঠিও লেখে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করল মিল্লাত। সেই নিঃশ্বাস পতনের শব্দ শুনে ঠোঁটের কোণে ক্ষীণ হেসে মবিন খাবার দিকে মনোযোগ দিল। সীতাহাটির সঙ্গে মিল্লাতের বিচ্ছেদ ঘটেছে বাপের বিয়েকে কেন্দ্র করে। মবিন তাই স্পষ্ট করে জানে, এবং 3 মাস আগে হাজির মৃত্যুতে মবিন সীতাহাটি উপস্থিত ছিল। মৃত্যুর 1 সপ্তাহ আগে থেকে সীতাহাটির বাড়িতে লোক আনাগোনা শুরু হয়েছিল। আত্মীয় স্বজন, গোষ্ঠী পাষ্টি, কুটুম্ব, বন্ধুবান্ধব যে যেখানে ছিল, হাজি মরে যাচ্ছে শুনে মিছিল করে এসে জড়ো হয়েছিল। তাছাড়া গ্রামশুদ্ধ প্রতিবেশীর ভিড়। আশেপাশে গ্রামগুলো থেকেও মণ্ডল মাতব্বরে প্রাঙ্গণ উপচে পড়ছিল। মবিনও গিয়েছিল অতি দূর সম্পর্কের সূত্র ধরে, এবং সীতাহাটির হাতুড়ে ডাক্তারের যশ ছিল তার। অবশ্য হাজি মবিনের ওষুধ মুখে দেননি। কবরেজে ওষুধ খেয়ে মৃত্যুর কফিনে গা ঠেকেছিলেন। সবাই গিয়েছিল। অনেক আগাম খবর পেয়েও একমাত্র মিল্লাত সেই মৃত্যুর দৃশ্যে যোগ দেয়নি। গা থেকে লোক এসেছিল
মিল্লাতের কাছে মৃত্যুর খবর বহন করে। মৃত্যুর পরও মিল্লাত উপস্থিত হতে পারে ভেবে মা ভাইয়েরা লাশ আগলে বসেছিল। মিল্লাত উপস্থিত হয়নি। মবিন সীতাহাটি থেকে কবরে মাটি ফেলে সরাসরি মিল্লাতের কাছে এসে প্রশ্ন করেছিল, তুমি গেলে না কেন? যার সঙ্গে আজীবন মামলা মোকদ্দমা করে চিরশত্রুতার সম্পর্ক, সেই আখির মোল্লাও এসেছিল, কবরে মাটি দিয়েছে। জানাজা, মৃত্যুর পরই কফিনে শুয়ে মৃতের আত্মার শান্তি কামনার জন্য যে নামাজ, সেটা পড়ল। কিন্তু ছেলে হয়েও তুমি শেষ দেখা একবার দেখলে না? কেমন ছেলে তুমি? মিল্লাত কিছুক্ষণ চুপ করে থেকে বলেছিল, আমি যাইনি, গিয়ে কি করতাম? সবাই কাঁদছে দেখেও আমি যে কাঁদতে পারতাম না, সেটা অত্যন্ত বাজে জিনিস হতো। সবাই মিলে সমালোচনা করত, বাপের চরিত্র নিয়ে কানাকানি চলতো। সেটা কি ঠিক হতো বলো? তুমি বলো। মবিন বলেছিল আশ্চর্য থমথমে গলায়, চরিত্রের কথা উঠবে বলে তুমি গেলে না, কিন্তু রাজিয়া এসে পড়ায় যা কেউ কল্পনা করেনি তাই হলো। রাজিয়া গরুর গাড়ি করে তোমার বাপের কাছে খালাস চাইতে এসেছিল। চরিত্রের কথা আপনা থেকে উঠে গেল, বেহদ্দ কানাকানি হয়েছে। তুমি গেলে না, আর রাজিয়া এলো খালাস চাইতে। অতএব মুখ নেড়ে বলার মতন কেচ্ছা সীতাহাটির মানুষ জোর উপভোগ করেছে। থাক, সীতাহাটি বৈদ্যবাটির কেচ্ছা যেখানে ছিল সেখানেই থাক, আমায় বলো না। মিল্লাত গম্ভীরভাবে বলে উঠল সেদিন। আর আজ সে কেচ্ছাই সে শুনতে চাইছিল। রাজিয়া কেন অমন করে খালাস চাইতে এসেছিল? এমনি করে তো সব কথা সে মাঝ পথে থামিয়ে দিয়েছে, শুনতে চায়নি। মবিন আপন মনে খেয়ে যাচ্ছিল। খেতে খেতে আস্তে করে মিল্লাতের দীর্ঘ নিঃশ্বাসের জবাব দেবার চেষ্টা করল। নবীনা কেন তোমায় চিঠি দিচ্ছে না সে কথা তোমার তো না জানা নয়। চিঠি লিখতে হলেই বাপের কথা লিখতে হবে, এবং সেটা তুমি পছন্দ করো না। নবীনা আমায় বলেছিল ভাইয়াকে চিঠি দিতে ইচ্ছে করে না, কি লিখব? আমি বলেছিলাম রাজিয়ার কথাটা তা না লেখাই ভালো, লিখো না। তাই তুমি চিঠি পাচ্ছ না। এটা কি তোমার সমস্যা? তবে তো তার উত্তরও তুমি পেলে, এবং যে সমস্যাকে এড়িয়ে চলবার পরও সেই সমস্যা যদি তোমায় ভাবাচ্ছে, ঘুম নষ্ট করছে, কষ্ট দিচ্ছে মনে করো, তবে আমি তোমায় একটি আগাম সংবাদ দিয়ে রাখি। কি সংবাদ? কিঞ্চিত উৎসুক হলো মিল্লাত। রাজিয়া তোমার বাপের সম্পত্তির কিছুটা ভাগ চায়। আমি ওই মৃত্যুর দিনই বুঝেছিলাম, এবং সে কথা সেদিন তোমায় বলতেও চেয়েছিলাম, তুমি শুনতে চাওনি। যাকগে, তুমি আসলে সত্যিই কি মস্ত সমস্যায় পড়েছ একটু বলবে? আমার কাছে যেতে না পারার মতন সমস্যা প্র্যাকটিক্যালি কি সেটা? মিল্লাত এবারও চেপে গেল, বলল, চোখে দেখানোর মতো সমস্যা কিছু নয়, এবং নয় বলে ভেবো না আমার কোনো গভীর সমস্যা নেই। মবিন কথা শুনে খাবার মুখে করে হো হো করে হেসে উঠল। তারপর ঢকঢক করে জল খেলো। বলল, আরে ভাই, যে সমস্যা চোখে দেখা যায় সে তো সহজ সমস্যা, সেটার গভীর হলো কোথায়? কিন্তু যেটাকে তুমি সমস্যায় মনে করছো না, অথচ যে জিনিস তোমার নিজেরই খুব গভীরে ক্রমশ ছড়িয়ে যাচ্ছে, সেটাই তো আসল সংকট। তুমি চেয়েছিলে বাপের সব অস্তিত্ব তোমার সত্তা থেকে মুছে ফেলে দিতে, এবং যখন থেকে এই ধারা ভাবতে চেয়েছ, তখন থেকে তোমার সংকটের সূচনা। তুমি ধরতে পারোনি। কি বলছো তুমি? মিল্লাত চমকে উঠল যেন বা। মবিন দোকানের ছেলেটিকে চা আনতে নির্দেশ দেয়। তারপর গলায় জোর দিয়ে বলে, ঠিকই বলেছি আমি। শোনো, আমার ধারণা তুমি বাপের জন্য কষ্ট পাও, বাপকে ক্ষমা করতে না পারার কষ্ট। সেটাই প্রকৃত সংকট তোমার। বাপকে একভাবে তোমায় ক্ষমা করতে হবে। মিল্লাত ঠোঁট বাঁকা করে হাসতে গিয়ে গম্ভীর হয়ে গেল। পাণ্ডুর একটা ছায়া কোথা থেকে ভেসে এসে চোখের গভীরে ঢুকে গেল। এটো জল ফেলা না দায় গিয়ে মিল্লাত হাত মুখ ধুয়ে এলো। রুমালে রোগড়ে আঙুলগুলো মুছে রুমালটা পকেটে ঢুকিয়ে ফেলার আগে মুখেও একটু ছুঁয়ে নিল। মবিন উঠল না, গেলাসের মধ্যে হাত ঢুকিয়ে ধোঁয়া টোয়া করল। মবিন বলল, সিগারেট খাবে তো? বাচ্চাটাকে দিয়ে কিনে আনাও, পয়সা দিচ্ছি। মিল্লাত বলল, আছে, পকেটে এখনও 3টে চারমিনার খরচ হয়নি।
বলে মিল্লাত প্যাকেট খুলল। মবিন সিগারেট খায় না। কাঠে জেলে সিগারেটের ডগায় ছোঁয়ালো মিল্লাত। মবিন লক্ষ্য করল। মবিনকে দেখে বোঝা যাচ্ছিল ওর কথা শেষ হয়নি। ধোঁয়া গিলে উগরে না দেওয়া পর্যন্ত মবিন অপেক্ষা করল। বলল, হাজি সাহেবকে আমি তোমায় ক্ষমা করতে বলছি, কিন্তু ঘটনা কি দেখো, আমি নিজেই তাকে ঠিক সহ্য করতে পারিনি। মিল্লাতের গলায় ধুমো আটকে যাওয়ায় মিল্লাত খুকখুক করে কাশতে লাগল। তার কাশির ধরনে মনে হচ্ছিল মিল্লাত কথাগুলি শুনতে চাইছে না। মবিন বলল, শুনবে? তোমাদের বাড়ির চাকর মাবুদ বা তোমার বোন নবীনা যে কথা কখনো বলতে পারেনি, একমাত্র আমিই তোমাকে সেই কথা শোনাতে পারি। আমার মনে সেই ঘটনাটা গেঁথে আছে, ভুলতে পারি না। এই জন্যই বলেছিলাম, হাজির মৃত্যুর দিন সীতাহাটি তোমার উপস্থিত থাকা উচিত ছিল। তুমি তোমার বাপকে ক্ষমাও করতে পারো না, আবার ঠিক ঘৃণাও করতে পারো না, কিন্তু ওই ঘটনাটা দেখলে তোমার মনে খুব জোর একটা ধাক্কা লাগতো, আমার ধারণা। মিল্লাত এবার মুখ খুলল, বলল, আমার সমস্যা যদি ক্ষমা করা বা ঘৃণা করার পর্যায়ে সীমাবদ্ধ হতো, তাহলে সেটা আমার কাছে কি বলবো সমস্যাই ছিল না। আমি খুব সহজেই মুক্ত হতে পারতাম। আমার প্রবলেম ক্ষমা করা বা ঘৃণা করার নয়, অত সাদামাটা ব্যাপার তো নয়। আমাকে সবসময় মনে মনে সভ্যতার কাছে জবাবদিহি করতে হয়। কেন? নিজেকে মুসলমান বলতে আমার খুবই কষ্ট হয়, কারণ প্রশ্নটা তো আমি নিজেকেই করি। আমার বাপ কি আইডিয়াল ছিল, আদর্শ মুসলমান ছিল? মবিন বলল, হ্যাঁ, অনেকখানি ছিলেন। হজ করেছেন, নিখুঁত হিসেব করে জাকাত দিয়েছেন, দান খয়রাত করেছেন, হসপিটাল করবে জনগণ, মাটি দিয়েছেন, স্কুলের বিল্ডিং প্রয়োজন, সেটাও তিনি পুরো নিজের দায়িত্বে আপন গ্যাট থেকে কড়ি খসিয়ে করে দিয়েছেন। 5 ওয়াক্ত বাঁধি নামাজ পড়তেন। মিল্লাত মবিনের মুখের কথা কেড়ে নিয়ে কিঞ্চিত উত্তেজিত গলায় বলল, ঠিকই, অবশ্যই ঠিক কথা। শরীয়ত মেনে চলতো বাপজান, আমার দ্বিমত নেই। শরীয়তের বিধান যাকে বলে তারই কড়া নিয়ামক ছিল ওর জীবন। দেশের মজলিসে বিচার আচ্ছা সবই তাকে ধর্মের নির্দেশে মেনে যথাসাধ্য করতে দেখেছি। অন্যায় সে করেনি, অন্তত জ্ঞান তো করেনি, এবং নবীর সুন্নত পুরো করতে গিয়েই তাকে 4 শাদি করতে হয়েছে। এটা ছিল তারও দাবি। দেশের লোককে বাপজান কথা বলতো, কিন্তু এ সবই ছিল বাইরের চিহ্ন। ওর কথা ছিল একজন মানুষ বাহ্যত মুসলমান না হলে ভেতরেও মুসলমান হতে পারে না। কিন্তু এ চতুর্থ বিয়ের বেলা বাপজান গোড়ার দিকেই এমন মারাত্মক ঘটনা ঘটাতে যাচ্ছিল, যা মুখে আনতেও কেমন লাগে, ঘেন্নায় লাগে, দম পাই না। শুনবে? কখনো মাবুদও তোমায় বলতে পারিনি, নবীনাও না। যদি শোনো, তোমার মনেও খুব জোর একটা ধাক্কা লাগবে, আমার ধারণা। বলেই মিল্লাত পানসে করে ঠোঁটের কোণে হাসল। দুজনে ম্লান করে হেসে কিছুক্ষণ চুপ করে বসে রইল। মিল্লাতের বুকটা ভাঁড় ভাঁড় ঠেকছিল। মবিন দোকানদার বুড়োকে লক্ষ্য করছিল। বুড়ো ঢুলছে বলে মনে হলো, আবার ঠিক যে ঢুলছে তারই বা ঠিক কি? ওদের কথা মন পেতে শুনতেও তো পারে। মবিন হঠাৎ বলে উঠল, চলো ওঠা যাক, পথে যেতে যেতে কথা হবে। মবিন আসন ছেড়ে উঠে দোকানদারকে দাম মিটিয়ে দিল এবং সাইকেলে ব্যাগ ঝুলিয়ে পথে নেমে এলো। মিল্লাত বলল, চলো গঙ্গার ধারে সড়ক ধরে এগোই, বেশ নিরিবিলি। তুমি বলছিলে রাজিয়া সম্পত্তির ভাগ চায়, ব্যাপারটা তখন শোনা হয়নি। মবিন সাইকেল গড়াতে গড়াতে বলল, আমি তো সেই কথাই বলতে চাইছিলুম। সম্পত্তির ভাগ চাই বলেই তোমার বাপের কাছে খালাস চাইতে এসেছিল। যে ঘটনা তোমায় ধাক্কা দেবে বলছিলাম, এটা তার বাইরের দিক। সাধারণ 5 জন সেই মন্তব্যই করেছিল। রাজিয়া খালাস চাইছে নিজেকে হাজির বউ বলে 5 জনের কাছে গণ্য করানোর জন্য। মিল্লাত অবাক হয়ে শুধালো, কেন? সে কি হাজির বউ ছিল না নাকি? আমার বাপজানের 4 নং স্ত্রী, কলমা সিদ্ধ সহধর্মিনী, মুখের কথা নয়। তোমার কথা আমি বুঝতে পারছি না, খুলে বলো। মবিন বলল, খুলে বলতে হলে আমাকে গুছিয়ে বলতে হবে। তোমার শোনার ধৈর্য থাকবে না, বরং তুমি বিয়ের ওই গোড়ার ঘটনাটা বলো শুনি। মিল্লাত বলল, আগে তোমার কথা আমি শুনব,
কারণ তোমারও বোধহয় অভিযোগ আমি কেন বাপের মৃত্যুতে উপস্থিত ছিলাম না, এবং বাপকে আমার ক্ষমা করলেই ভালো হয়। যদিও সেই বাপকে মানুষ ঠিক সহ্য করতে পারে না, এমনকি তোমার মতো মানুষও পারে না। আগাগোড়া তোমার সমস্ত কথার মধ্যে আমি কেমন একটা রহস্যই দেখতে পাই। আমি ঠিক বুঝতে পারি না। মবিন বলল, কারণ তুমি তোমার বাপকে ঠিক কখনো বুঝতে পারোনি। সবসময় মনে করেছ ওই মানুষটির মধ্যে বোঝার কিছু নেই। মিল্লাত হেসে ফেলে বলল, হ্যাঁ ঠিকই, বুঝিনি, নইলে আজ আমাকে এরকম একটা উচ্ছন্ন অবস্থায় পড়তে হয় না। কোথায় আছি আর কোথায় থাকবো কিছুই জানি না। ঠিকই থাকবে, মন কত কষ্ট দিও না। নাও চলো। দাঁড়িয়ে পড়লে কেন? মিল্লাত দাঁড়িয়ে পড়েছিল। মবিন তাগিদ দিয়ে আবার ওকে চালু করে দিল। মিল্লাত হাঁটতে হাঁটতে আপন মনে বলে উঠল খুবই অস্ফুট, হায়, কিছুই তুমি জানো না মবিন, আমার বাপকে তুমিও চেনোনি। মিল্লাত আগে আগে আগের চেয়ে দ্রুত হেঁটে গঙ্গার সড়কে ঝটিতি পৌঁছতে চাইছিল। পথে বিকালের আলো নামার পূর্বাভাস। হাওয়ার ঝাপটা কমেনি। মবিনের চুল উঠছে, পিঠের পাঞ্জাবি হাওয়ায় কাঁপছে। আলুথালু হয়ে যাচ্ছে মবিন। মিল্লাতও বিপর্যস্ত হয়ে যাচ্ছিল, কিন্তু মবিনের মতন ঠিক ততখানি আলুথালু ছিল না। চোখের সামনে মবিন দেখছিল হাজি মরে যাচ্ছে। রাজিয়া গরুর গাড়ি থেকে নামল। পোশাকে আশাকে কোথাও মৃত্যুর ছায়া লাগেনি। চোখে মুখে থমথমে ভাবখানিও মৃত্যুর জন্য নয়, তবু দুই চোখে কেমন এক মিষ্টি চাপা বিষণ্ণতার মধ্যে একটা কেমন ছায়া ঘনিয়ে উঠছিল। কিসের ছায়া? মবিন বুঝতে পারছিল না। অবাক হয়ে চেয়েছিল, পলক পড়ছিল না। রাজিয়া মাথায় ঘোমটা তুলে দিল। দুটি চোখ আর দেখা গেল না। রাজিয়া পায়ে পায়ে এগিয়ে যাচ্ছিল খাটের দিকে, হাজি যেখানে শুয়ে আছেন। মৃত্যুর এমন সমারোহ কখনো দেখেনি মবিন। গঙ্গার ধারে পাড়ের ওপর সিমেন্টের বাঁধানো বেঞ্চ আছে এই দিকটায়। মবিন সিমেন্টের বেঞ্চির একপাশে সাইকেল হেলান দিয়ে রাখল। পায়ের চটি নিচে ফেলে পা তুলে গুছিয়ে বসল। ওর দেখে মিল্লা তো পা তুলে নিল। মুখোমুখি ওরা। মবিনের মুখে চোখে বিদায়ী সূর্যের আলো গঙ্গার জলে পিছলে এসে লাগছে। লাল রঙের মধ্যে কালো রেখা ঝিলমিল করছে, যেন তারই ভাবনার তরঙ্গ চোখের উপর ঝাপটাচ্ছে। স্মৃতির এক আশ্চর্য মেদুরতা নড়ে চড়ে যাচ্ছে কেবলই। মবিন মুখ খুলল, বলল, তুমি কখনো রাজিয়াকে দেখোনি? নিশ্চিত গলায় কথাটা পেশ করল মবিন। মিল্লাত ভেতরে ভেতরে চমকে উঠল, কোনো জবাব করল না। মবিন বলল, আমি সেই প্রথম দেখি, সেই শেষ। তাও দেখেছি ঘোমটার আড়ালে, দুটি চোখ ছাড়া কিছুই তেমন দেখা হয়নি। অবশ্য ওই দুটি চোখ দেখেই ওর ভেতরের কিছু খবর আমার জানা হয়ে গেছিল। মিল্লাত ঈষৎ উৎসুক হয়ে মবিনের ভাবনার তরঙ্গের দিকে দৃষ্টি ছোঁয়াল। মবিন শুধাল, তুমি সিগারেট খাবে না? মিল্লাত মিষ্টি হেসে মাথা নেড়ে নিঃশব্দে না করল। মবিন তখন এক সেকেন্ড চোখ বুজে নিজেকে সীতাহাটি নিয়ে গেল। বলল, ওই ঘটনার আগে পরে রাজিয়া সম্পর্কে এত বিচিত্র কথা কানে এসেছে যে আমার ওই মেয়েটিকে নিয়ে একটা দিশেহারা ভাব আছে। কখনো ঘৃণা হয়েছে, কখনো কি বলবো মায়াও হয়েছে। তুমি কখনো শুনতে চাওনি। মিল্লাত নরম বিরক্তিতে বলে উঠল, কতবার আর বলবে আমি শুনতে চাইনি? আমি আজ শুনতেই চাই। রাজিয়া সম্পত্তির ভাগ চাইবে, এ তো জানা কথা। কেন চাইবে না? এমন হতে পারে শহরের এই বাড়িখানায় সে দখল নিয়ে নিল, হতে পারে না? আমার বাপ কাকে কি দিয়ে গেছে কিছুই জানি না। মিল্লাত এটুকু বলে ফেলে নিজেকে খানিক হালকা মনে করল। মবিন শুধালো, তুমি খুব ভয় পাচ্ছ তাই না? তোমার বাপের সম্পত্তির দলিল তোমার দেখা উচিত। কি হবে ওসব দেখে? যাকে যা দিয়ে গেছে সে তাই পাবে। নিজের সম্পত্তি মানুষ যাকে খুশি দিতে পারে, আমাদের বলবার কি আছে? ইচ্ছে করলে কারোকে পথে বসাতে পারে। মিল্লাত সামান্য তপ্ত হয়ে উঠল। মবিন বলল ক্ষীণ হেসে, পথে বসানোর হলে রাজিয়াই বসবে,
তুমি ছেলে, তুমি বঞ্চিত হও, কোনো পাপ চাইবেন না। বিশেষ করে তোমার বেলা হাজি সাহেব ভীষণ উইক ছিলেন। তুমি মানতে চাইবে না, কিন্তু আমার ধারণা মিথ্যে নয়। দেখে নিও, ফাঁকি পড়লে রাজিয়ায় পড়বে। আমি সেই কথাই বলতে চাইছিলাম। মিল্লাত বলল, তোমার ধারণার মধ্যে কোনো গলদ কি থাকতে পারে না মবিন? রাজিয়া পথে বসবে বলছো? এটা কি কোনো অনুমান করে বলছো, নাকি কোনো প্রমাণ পেয়েছো তুমি? আর আমাদের কোনো ভাই বা আমি যে পথে বসবো না, তার কি সবুত তোমার জানা আছে? মবিন নরম করে বলল, প্রমাণ কিছু নেই, তবে মেয়েদের চোখের পানিতে কত কথায় যে লেখা থাকে সে তুমি বুঝবে না। মেয়েরা যখন কাঁদে তখন তবু সহ্য হয়, কিন্তু মেয়েরা যখন কাঁদতে পারে না তখন সেই শুকনো চোখ দেখে। থাক, তুমি বড্ড হিউম্যানিস্ট দেখছি। মেয়েদের চোখের শুকনো কান্নার রহস্য তুমিই বোঝো। আমি মনে করি বাপের সম্পত্তির উপর আমার অরুচি হওয়া উচিত। প্রচুর গরিব দুঃখীকে ঠকিয়ে বাবাই সম্পত্তি করেছে। তবে ভয় পাচ্ছ কেন? রাজিয়া বাড়ি দখল করলে তোমার তো দুঃখ পাওয়া উচিত না। তবু ফের বলছি, তুমি বঞ্চিত হবে না। ফাঁকি মেকি চালাকির ফর্মুলা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। রাজিয়া বোল্ড আউট হলে চোখের পানি ফেলার লোকও সীতাহাঁটিতে খুঁজে পাওয়া যাবে না। বলছো? নিশ্চয় বলছি। মেয়েদের ব্যাপারে তোমার বাপের কিছু নিকৃষ্ট অনুভূতি ছিল। খালাসের ঘটনাটার মধ্যে আমি সেটা দেখেছি, প্রত্যক্ষ করেছি বলতে পারো। সেটা একটা প্রমাণ বলতে পারো। অবশ্য তোমার বাপ যে রাজিয়াকে খুব মারাত্মক ভালোবেসেছিলেন, ওই ঘটনা বাস্তবিক তা অস্বীকার করার জো নেই। তথাপি এই কথায় হঠাৎ কেন যেন মিল্লাত চুপ করে গেল। নিচু গলায় শুধালো, কি সেটা? মবিন এক ফোঁটা দম নিয়ে বলল, খালাস আর তালাক, এই টার্ম দুটি কিন্তু আলাদা। অনেকে এই দুটি কথাকে এক মনে করে। আমিও তাই করতাম। তুমি কিছু জানো? মিল্লাত বলল, মুসলমানদের কত কথাই আমি বুঝি না মবিন। তালাকটা বুঝি, ওটা না বোঝার কিছু নেই। অহরহ দেখতে শুনতে পাই, কিন্তু খালাস কথাটা শুনেছি, পার্থক্য বুঝি না। শুনে তো একই কথা মনে হয়। মবিন বলল, না, একদম না, পার্থক্য প্রচুর। দুটি মুক্তি, কিন্তু দুই মুক্তি দু রকমের। গভীর পার্থক্য আছে। তালাক হলো বিচ্ছিন্ন হওয়া, সম্পর্ক ছিন্ন করে দেয়া। আর খালাস হলো সম্পর্ককে মেনে নিয়ে মুক্তি দাবি করা। আমি সেই দিনের ঘটনায় বুঝেছিলাম, মৃত্যুপথযাত্রী স্বামীর উচিত স্ত্রীকে খালাস দেওয়া। মবিন নিঃশব্দ হাসল, বলল, আমি কি জানতাম? লোকে শুনেছিল, আমিও শুনেছিলাম রাজিয়া খালাস চাইছে। কিন্তু চোখের সামনে যা দেখলাম তাতে করে এখন আমার মনে হয় রাজিয়া বুড়োর কাছে তালাকি চাইছিল। তুমি সিগারেট খাবে না? অবসন্নতার সময় মানুষ সিগারেট খায়। মবিন কিছুটা ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু মবিন নিজের সিগারেট খায় না বলে মিল্লাতকে যেন বা অনুরোধ করছিল। মিল্লাত মবিনের মনোভাব বুঝে হেসে ফেলে পকেট থেকে প্যাকেট বার করে ধরিয়ে নিল। মবিন উড়ন্ত ধোঁয়ার জটলার দিকে চোখ রেখে কথা বলে চলল, বলছিলাম দুটি জিনিস আলাদা। খালাস হলো ইহলৌকিক মুক্তি, পরলৌকিক বিচ্ছেদ নয়। তালাক কিন্তু ইহলোক পরলোক সবখান থেকে বিচ্ছেদ, চিরবিচ্ছেদ। ও, মিল্লাতের গলায় অস্ফুট শব্দ হলো। মবিন বলল, হিন্দু বিধবার সঙ্গে মুসলমান বিধবার এখানেই তফাৎ করেছে ইসলাম, কিন্তু ব্রেকটা খুব সামান্য, সেখানেও মস্ত জটিলতা আছে। রাজিয়ার ঘটনার মধ্যে সেই জটিলতা ছিল। মিল্লাত বলল, রাজিয়া কিন্তু খালাসের কথাই বলছিল। মুবিন বলল, হ্যাঁ, ও তো সেই কথাই বলবে, কিন্তু আসলে সে তালাকি চাইছিল। বারবার খালাস খালাস করছি ঠিকই, তার চাওয়ার আকুতি ছিল অন্য রকম। তুমি শুনলে বুঝতে পারতে। ও যেরকম করে কেঁদে কেঁদে তোমার বাপের পায়ে লুটিয়ে যাচ্ছিল, বারবার বলছিল, তুমি চলে যাচ্ছ, কিছুই এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারছো না, আমায় ফেলে রেখে যাচ্ছ, আমায় খালাস দিয়ে যাও, আমি আর কিচ্ছু চাই না। একটু থামল মবিন, ঢোক গিলে ঠোঁটের উপর আলতো করে হাত চাপা দিল। কপালে ওর দু তিনটি ভাঁজ পড়েছে এখন। চোখের কোণে তীক্ষ্ণ দৃষ্টি বাঁকা হয়ে সীতাহাটির দৃশ্য দেখতে পাচ্ছে। রাজিয়া হাজির পায়ের কাছে লুটিয়ে পড়ে আছে।
মবিন বলল, এই যে আমি আর কিছু চাই না, এ আর্তনাদ তুমি শোনোনি? কি মর্মান্তিক! আমার তখনই মনে হলো মেয়েটা বিচ্ছেদ চাইছে, মনে সম্পূর্ণ বাঁধন কেটে দিতে চাইছে। কেমন? একদিন গোপনে টিপছাপ করে যদিও হাজেই সই দিতে পারতেন, তবে বোধহয় হাত কাঁপত বলে শুনেছি। সেই টিপছাপ করে ওদের তালাক হয়েছিল। বুড়োর ওপর জোর জবরদস্তির তালাক। রাজিয়ার ভাইয়েরা করিয়েছিল বলে শোনা। কি রহস্য জানি না। একটা বিপাক মতন ছিল, গণ্ডগোল হয়েছিল সমাজে। সেটার ওই ঘটনার তুমি যে বললে সবুত, সেটা ছিল না। সে কি? মিল্লাত অস্ফুট আর্ত শব্দ করল। হ্যাঁ, সেরকমই শুনেছিলাম। তা সেই টিপছাপের গোপন তালাককে রাজিয়া সেদিন ওই অবস্থায় তোমার বাপের মৃত্যুর মুখে দাঁড়িয়ে লোকসমাজে প্রতিষ্ঠিত করতে চাইছিল। অদ্ভুত মন্তব্য করে উঠল মিল্লাতের কণ্ঠস্বর। হ্যাঁ, খুবই আশ্চর্যের। রাজিয়ার মধ্যে কি হচ্ছিল, কিরকম কান্নাকাটি চলছিল, মানুষ কি বুঝবে? কেবল বিশ্বাস যে তোমার বাবা ধরতে পেরেছিলেন, সেটা তার পক্ষে শক্ত ছিল না। কিন্তু মৃত্যুর একেবারে কোলে মাথা রেখে ফুঁসে উঠলেন তোমার বাপ, খালাস নাই, দেব না মুই, না রে না, দেব না। সেই রাতে যা দিলি না মালকিন, সেই ভুক নিয়ে মরলাম, আল্লাজি তোর কসুর যেন মাফ না দেন, এই মোনাজাত। পুলসেরাত তোকে কে বার করে দেখব একবার, তুই খালাস পাবি না। ঘটনা বলা শেষ হয়েছিল কি মবিনের? মিল্লাত সিগারেট টানা বন্ধ করে মবিনের চোখে চেয়েছিল। এবার আস্তে করে একটু টেনে মাটিতে ফেলে দিল। মবিন তখন বলে উঠল, বুঝলে ব্যাপারখানা? রাজিয়ার সঙ্গে তোমার বাপের কোনোই সম্পর্ক ছিল না। ওরা স্বামী স্ত্রী নয়। সীতাহাটি বৌদ্ধহাটি সমস্ত মানুষ মনে মনে কথা জানে, কিন্তু তবুও ওরা স্বামী স্ত্রী। কেন? মিল্লাত প্রশ্ন করল। মবিন বলল, কারণ সেই মানুষই আবার তাদের স্বামী স্ত্রী মনে করে। কেন? আবার প্রশ্ন মিল্লাতের। মবিন বলে, আমার যে দিশেহারা ভাব, সেটা এই কথা ভেবে যে শুধু একটা কালমার কি জোর, কোরআনের আয়াত কি অসম্ভব শক্তিশালী। এই জন্যই ধর্মের উপর আমার খুব শ্রদ্ধা হয় জানো, ভয় করি। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মবিন বেঞ্চ থেকে নেমে পড়ল। পায়ে চটি গলিয়ে সাইকেল উঠিয়ে নিল। তারপর বলল, তুমি কোনোদিনই বাপের ঘটনা জানতে চাওনি। তোমার এখন সে কথা জানার সময় হয়েছে। তোমার হয়তো শুনে খুব খারাপ লাগবে, সবার তাই লেগেছিল। রাজিয়া তোমার বাপের মৃত্যুর দিন খুব সুন্দর করে সেজেছিল কেন? সবাই মেয়েটাকে থুতু দিচ্ছিল। আমার কিন্তু ভীষণ কষ্ট হয়েছিল। কাঁচা বয়স, কিন্তু মেয়েটি হিন্দু বিধবার মতন দুঃখী। মিল্লাত মবিনের একখানা হাত খপ করে মুঠিতে চেপে ধরল অসহায়ের মতো। ভীষণ একটা দরদ ভরা স্পর্শ মবিনকে ছুঁয়ে গেল। মবিন শুধালো, গোড়ায় তুমি একটা কি কথা বলতে চেয়েছিলে? না থাক, পরে বলবো, পরে একদিন বলবো তোমাকে। বলে মিল্লাত মবিনের হাত ছেড়ে পথের অন্ধকারে মিলিয়ে গেল। সন্ধ্যার অন্ধকারে মবিনের সাইকেলের ঘণ্টি বেজে উঠল পথে। গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম ঔপন্যাসিক আবুল বাশারের লেখে একটি বিখ্যাত উপন্যাস ফুল বউ এর প্রথম পর্ব। এর পরে আসছে দ্বিতীয় পর্ব। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন উপন্যাস বা গল্প শুনতে চান, তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস বা পর্ব দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।